এবার পাকিস্তানের জন্য আকাশসীমা বন্ধ করল ভারত। দিল্লি ইসলামাবাদের সঙ্গে ওয়াশিংটনের ফোন আলাপ। এখনো গড়ে ওঠেনি জাতীয় মজুরি কাঠামো, ন্যূনতম মজুরির অবস্থাও তথৈবচ। এবং টিকে আছে টিপু মুন্সির সাম্রাজ্য, ব্যবসা বাণিজ্য চালাচ্ছে ক্যাডার বাহিনী। শুনছিলেন সংবাদ শিরোনাম, আমন্ত্রণ ২১শে সংবাদে। সাথে আছি আমি ফাতেমা ফারজানা নির্জনা। দর্শক, ২১শে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21ETV চ্যানেলে। ভয়াবহ সংঘর্ষের কিনারায় ভারত পাকিস্তান। দ্বিপক্ষীয় যোগাযোগের পথ বন্ধের পাশাপাশি কূটনৈতিক সম্পর্কের অবনতি, চুক্তি বাতিল, তারপর একে একে সীমান্তে গোলাগুলি। এবার দুই দেশ থেকেই এলো পরস্পরের জন্য আকাশপথে নিষেধাজ্ঞা। এদিকে ভারত পাকিস্তানের সাথে কাশ্মীর হামলা নিয়ে আলোচনা করেছে যুক্তরাষ্ট্র। আফসানা নীলার ডেস্ক রিপোর্ট। কাশ্মীর হামলাকে কেন্দ্র করে বাড়তে থাকা উত্তেজনায় উপমহাদেশ ঢুকে পড়েছে এক অনিশ্চিত পরিস্থিতিতে। দুই দেশের নিয়ন্ত্রণ রেখায় সবশেষ পাকিস্তান নিরাপত্তা বাহিনীর গুলিতে ধ্বংস হয়েছে ভারতীয় সেনাবাহিনীর চেকপোস্ট আর বাংকার। এরই মধ্যে পরস্পরের আকাশপথে এসেছে নিষেধাজ্ঞা। আগেই পাকিস্তান জানিয়েছিল তাদের আকাশপথ ব্যবহার করতে পারবে না ভারত। এবার পাকিস্তানের উড়োজাহাজের জন্য আকাশসীমা বন্ধ করেছে নয়াদিল্লি। বুধবার থেকে কার্যকর হওয়া সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২৩ মে পর্যন্ত পাকিস্তানে নিবন্ধিত, সেখান থেকে পরিচালিত কিংবা দেশটির ভাড়া বা ইজারা নেয়া বাণিজ্যিক বা সামরিক কোনো উড়োজাহাজ ভারতের আকাশসীমায় প্রবেশ করতে পারবে না। এ সিদ্ধান্তের ফলে মালয়েশিয়ার মতো দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে যেতে পাকিস্তানের উড়োজাহাজের অনেক বেশি পথ পাড়ি দিতে হবে, ব্যয় ও সময়ও বাড়বে। অপরদিকে পাকিস্তান আকাশসীমা বন্ধ করায় ভারতের অনেক উড়োজাহাজকেও একই সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। এদিকে কাশ্মীরে সন্ত্রাসী হামলার ঘটনা নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে ফোন করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এ সময় সৃষ্ট হওয়া উত্তেজনা কমানোর ওপর গুরুত্ব আরোপ করেন রুবিও। ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে করা আলাদা ফোন কলে নয়াদিল্লির সঙ্গে সংহতি প্রকাশ করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, ২১শে টেলিভিশন। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি কারাগারে থাকলেও টিকে আছে তার সাম্রাজ্য। রংপুরের পীরগাছার সাবেক সংসদ সদস্য টিপু মুন্সির ব্যবসা বাণিজ্য চালাচ্ছে তারই ক্যাডার বাহিনী। বাড়িও আছে তাদের পাহারায়। বিরোধীদের মামলা দিয়ে দমন করায় তিনি ছিলেন সিদ্ধহস্ত। আর এখনও টিপুর ভয়ে ততস্থ স্থানীয়রা। রংপুর বিভাগীয় প্রতিনিধি লিয়াকত আলী বাদলের রিপোর্টে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। ক্যামেরায় ছিলেন আলী হায়দার রনি। টিপু মুন্সির পীরগাছার বাড়িতে নেতাকর্মীদের ভিড় না থাকলেও আছে ক্যাডারদের পাহারা। তারা সাংবাদিকদেরও তার বাড়ির কাছে ঘেঁষতে দিতে চান না। বলেন বন্ধ করলে কি সমস্যা? আমি আপনার সাথে কি তর্ক করে দেন আসছি না কিছু বলা দেন আসছি? না দিলে ভাই আমি কি করবো, অফিস থেকে যদি না দেয়। গোপালগঞ্জের মূল বাড়ি হলেও বাবার কর্মস্থলের সুবাদে টিপু মুন্সি ও তার পরিবারের বসবাস রংপুরের পীরগাছার ধূপার দিকে এলাকায়। টিনের ঘরেই একসময় তাদের পরিবার বসবাস করত। ব্যবসায়ী টিপু মুন্সি আওয়ামী লীগের রাজনীতিতে যোগ দিয়ে অর্থ আর সন্ত্রাসকে হাতিয়ার করে শেখ হাসিনার নজর কাড়েন। ২০০৮ সালের সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে রংপুর ৪ আসনের সংসদ সদস্য হন। বনে যান পীরগাছার একক অধিপতি। এরপর ২০১৪ ও ২০১৮ সালের ভোট ডাকাতি এবং ২০২৪ সালের ডামি নির্বাচনের এমপি এবং দুইবারের বাণিজ্যমন্ত্রী হয়ে ক্ষমতার কেন্দ্রে চলে যান টিপু মুন্সি। এলাকায় নিজের সাম্রাজ্য টিকিয়ে রাখতে গড়ে তোলেন ক্যাডার বাহিনী। ক্যাডার বাহিনীর মাধ্যমে দখল বাণিজ্যে নামেন টিপু মুন্সি। নিজের বাড়ির পাশে জায়গা জোর করে দখলের অভিযোগ তার বিরুদ্ধে। এলাকাবাসী জায়গা দখল করে টিপু মুন্সি তার ছেলে অপু মুন্সির নামে গড়েন ক্যান্সার হাসপাতাল। আমি কোথায় যাব? কথা না, আমি জমি সোজা করব, আমাকে দাও। আমি বলি আমি দিব না, আমি গাছ লাগাবো। তখন জোর করি
দখল করে নিয়ে গেছে। বললাম না আদা মাংনার উপরে, ওখান তো হুলুস্থুল, ওখানে ডাঙাডাঙি পরে বাঁচে গেছে। ওরা পাবে এই দাগে, এখন ওরা জোর করে আমাদের ওই দাগ দখল করে নিচ্ছে। 2 শতক মাটি ওই মাফিয়া ওরা ঘিরে দিয়ে দিছে, আমাদের টাকা পয়সা দেওয়ার কথা ছিল, দেয়নি। ক্ষমতার দাপটে রংপুরের নবদিগঞ্জ ও মধুপুরে সবচেয়ে বড় কোল্ড স্টোরেজ গড়ে আলুর ব্যবসাও নিয়ন্ত্রণ করতেন তিনি। বিভিন্ন জমি দখল করেছে, কোল্ড স্টোর নির্মাণ করেছে। বিরোধী দল ও মদ দমনে হামলা মামলা ছিল তার নিয়মিত কাজ। তার বাহিনীর ভয়ে বিরোধীরা ঘরছাড়া ছিল বছরের পর বছর। সব সময় এটি স্বৈরাচারী মনোভাব পোষণ করেছেন, এলাকার মানুষকে নির্যাতন করেছেন। উনি 2300% ওনার কিন্তু সম্পদ পরিমাণ বেড়ে গেছে এই 15 বছর। শেখ হাসিনার সাথে তার অনেক নেতা পালাতে পারলেও পারেননি টিপু মুনশি। তিনি কারাগারে আটক থাকলেও এখনও পীরগাছায় তার ক্যাডারদের দাপট কমেনি। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। যুগের পর যুগ পেরিয়ে গেলেও দেশে এখনও সুনির্দিষ্ট জাতীয় মজুরি কাঠামো গড়ে ওঠেনি। 4 শতাধিক শিল্প খাতের মধ্যে মাত্র 42টি খাতে ন্যূনতম মজুরি নির্ধারণ করা আছে, যার অধিকাংশই আবার হালনাগাদ নয়। ফলে মালিকের ইচ্ছাতেই মজুরি নির্ধারিত হওয়ায় ন্যায্য প্রাপ্য থেকে বঞ্চিত হচ্ছেন শ্রমিকেরা। অন্যদিকে দেশের প্রধান রপ্তানিমুখী শিল্প পোশাক খাতেও প্রতিযোগী দেশগুলোর মধ্যে সবচেয়ে কম মজুরি পান বাংলাদেশের শ্রমিকরা। আরও জানাচ্ছেন সঞ্জয় অধিকারী। আমি সকাল 10টা থেকে 8টা পর্যন্ত কাজ করি। বাসায় আব্বু আম্মু 2টা ছোট বোন আছে। বেতন পাই 8,000 টাকা আর রোজ 100 টাকা। এটাই যেন দেশের অপ্রাতিষ্ঠানিক শিল্প খাতের শ্রমিকদের জীবনের চিত্র। সকাল থেকে রাত পর্যন্ত নির্ধারিত কর্মঘণ্টার চেয়েও বেশি কাজ করতে হয়, অথচ সেই অনুপাতে মেলে না মজুরি। তাই সংসার জীবনের ঘানি টানতে হিমশিম খেতে হয় এই সব শ্রমজীবীদের। এই জায়গায় 500 পরে, 600 পরে, 700 পরে, 800 পরে কাম বই যায়, আবার কোনো দিন 200 হয় না। যে লেবার শ্রমিকরা অনেকই শোচনীয় অবস্থার মধ্যে, তাদের আয়ের উৎস কম, অনেকে খেতে পারে, অনেকে খেতে পারে না, অনেকে কাজ করে, অনেকে কাজ পায় না। নারী শ্রমিকদের বঞ্চনার মাত্রা যেন আরও একটু বেশি। পুরুষের সমান কাজ করেও তাদের চেয়ে কম মজুরি পান নারীরা। তাই সরকারের প্রতি ক্ষোভ প্রকাশ করতেও দ্বিধাহীন তারা। 500 দিয়ে এখন কেমনে দিন চলে, এইভাবে দিন নিয়ে যায়, কষ্ট হইলো চলি। এরা তো আর সরকার দিব না, না বসাইলে কি করবো, চলতে তো হইবে। ছোট বড় মিলিয়ে দেশে 400-রও বেশি শিল্প খাত রয়েছে, অথচ নেই কোনো জাতীয় মজুরি কাঠামো। ডজন খানেক শিল্পে ন্যূনতম মজুরি হালনাগাদ থাকলেও অধিকাংশ ক্ষেত্রেই বঞ্চিত হচ্ছেন শ্রমিকেরা। 90% তার চেয়ে বেশি মানুষ, শ্রমজীবী মানুষ, তারা কিন্তু মজুরি কত দাবি করবে এটা তারা জানে না। এমনকি মালিক সেও জানে না যে আসলে কত দিলে ভালো। সরকারের যে সমস্ত তথ্যপত্র আছে এবং শ্রমিকদের যে জীবন জামান, এটাকে যাচাই বাছাই করে নিম্নতম মজুরি বোর্ড যেন নিজেই একটা প্রস্তাব করে যে একটা সেক্টরে মজুরি কত হওয়া উচিত। দেশের প্রধান রপ্তানিমুখী শিল্প পোশাক খাতের শ্রমিকদের মজুরি ও জীবনমান নিয়েও রয়েছে বিস্তর অভিযোগ। 2800 থেকে 3000 ক্যালোরি একজন শ্রমিকের খাবারের জন্য প্রয়োজন। সেই ক্যালোরি কিনতে গেলে এই টাকা কিন্তু তার অর্ধেকের চেয়েও কম। শ্রম আইন অনুযায়ী যদি শ্রমিকের যে অধিকারগুলো আছে সেগুলো যদি সঠিকভাবে প্রয়োগ হতো বা বাস্তবায়ন হতো বা শ্রমিকরা পাইতো, তাও কিন্তু শ্রমিকদের জীবনমান উন্নয়ন হতো। মালিক সবসময় তার লাভ খুঁজে নিতে চায়, এই কারণেই শ্রমিকদের মজুরি কম দেয়। 2024 সালে বাংলাদেশ 38 বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি মূল্যের তৈরি পোশাক রপ্তানি করেছে, অথচ প্রতিযোগী দেশগুলোর মধ্যে এ খাতে সবচেয়ে কম মজুরি পান বাংলাদেশের শ্রমিকেরা। যেখানে ভারতের পোশাক শ্রমিকরা মাসে মজুরি পান $246, সেখানে বাংলাদেশে মাত্র $113। পাকিস্তানেও বাংলাদেশের চেয়ে বেশি মজুরি পান $115। মালিকরা তো শ্রমিকদের চাইতে বেশি শক্তিশালী, তাদের টাকা আছে, তাদের ক্ষমতা আছে এবং তারা সরকারের সাথে মিলে তারা কাজ করে। গত 40 বছর ধরেই আমাদের এই দাবিগুলো একের পর এক আমরা করে আসছি, কিন্তু কোনো সরকারই আমাদের কোনো কথা কর্ণপাত করছে না। প্রাতিষ্ঠানিক বা অপ্রাতিষ্ঠানিক সব ক্ষেত্রেই মালিক শ্রেণীর শোষণ আর বঞ্চনার শিকার হতে হয় শ্রমিকদের। যাদের শ্রমে ঘামে প্রতিনিয়ত বিকশিত হচ্ছে সভ্যতা, তাদের জীবনেই মিলছে না আলোর দেখা। হাড় ভাঙা খাটুনির পরও বেশিরভাগ ক্ষেত্রেই ন্যায্য মজুরিটুকু পান না তারা। তারপরও সুদিনের স্বপ্ন দেখেন এইসব শ্রমজীবী মানুষেরা। সঞ্জয় অধিকারী, 21 টেলিভিশন, ঢাকা।
নিচ্ছে একটি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সাথে আরও থাকবে। ইউনাইটেডের শিক্ষার্থীকে কোপানোর ঘটনায় মামলা, আসামি অজ্ঞাত। আবারও আমন্ত্রণ 21 সংবাদে। ইউনাইটেড ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অপসারণ আন্দোলনের নেতৃত্বদানকারী এক শিক্ষার্থীকে কোপানোর ঘটনায় অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে মামলা করা হয়েছে। বুধবার সন্ধ্যায় সাতারকুল এলাকায় ঘুরতে যান তরিকুল। এক পর্যায়ে তিনি বুঝতে পারেন দুইজন তাকে অনুসরণ করছেন। পরে তিনি নাওড়া এলাকায় নৌকাতে ওঠেন। এপার থেকে ওপারে নামার পর মোটরসাইকেলে দুজন এসে তার উপর হামলা চালায়। এরপর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মধ্যরাতে বাড্ডা থানায় মামলা করতে আসে শিক্ষার্থীরা। তারা এই হামলাকে পূর্ব পরিকল্পিত এবং আন্দোলন দমনের চেষ্টা বলে অভিহিত করেছেন। গত ২৬ এপ্রিল ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য ও সিএসি বিভাগের প্রধানের পদত্যাগের দাবিতে আন্দোলনের নামে শিক্ষার্থীরা ওই দিন রাতে উপাচার্য ও ১১ জন শিক্ষক পদত্যাগ করেন। এর পরদিন বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। তাদের বয়স আনুমানিক ২১ থেকে ২২ বছর এবং আমি এটা নিশ্চিত বলতে পারি এটা আমাদের ভার্সিটিরই কেউ। আমি এটা নিশ্চিতভাবে বলতে পারি যে এটা আমাদের ভার্সিটিরই কেউ, যারা আমাদের চাচ্ছে না এই আন্দোলনটা হোক। আমি ভার্সিটিকে বলতে চাই, যদি আপনারা এই ইউনিটি এই দায় এড়াতে চান তাহলে আপনাদের পক্ষ থেকে সুষ্ঠু তদন্ত কমিটি গঠন করুন এবং এই তদন্তের সুষ্ঠু তদন্ত করে এই সুষ্ঠু ফলাফল নিয়ে আসুন। বিকৃত যৌনাচার ও পর্নোগ্রাফির সাথে জড়িত থাকার অভিযোগে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে ২ নারীকে আটক করা হয়েছে। বুধবার রাত ১২টার দিকে ভাটারা থানা পুলিশের এক অভিযানে শিখা ও জারা নামের ২ নারীকে আটক করা হয়। ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, বসুন্ধরা আবাসিক এলাকায় জি ব্লকের একটি বাসায় কয়েকজন নারী দীর্ঘদিন যাবৎ শারীরিক আঘাতের মাধ্যমে বিকৃত যৌনাচার ও ভিডিও ধারণ করে সামাজিক মাধ্যমে প্রচার করছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ঘটনাস্থল থেকে ২ নারীকে আটক করা হয়। পর্নোগ্রাফি আইনে তাদের বিরুদ্ধে মামলা করা হয়। আমরা সেই গোপন সংবাদের ভিত্তিতে উক্ত স্থানে যাই। যাওয়ার পরে গিয়ে আমরা ওইখানে গিয়ে ঘটনাস্থলে ২ জন মেয়েকে পাই এবং তাদের সঙ্গে পরিধীয় কিছু বস্ত্রাদি পাই, যেটা ওরা দীর্ঘদিন যাবৎ বিকৃত যৌনাচার কার্যক্রম চালাচ্ছে এবং একটা চাবুকও ছিল। এবং ওরা এই কাজটা করে ওরা আবার এই যে ভিডিও ধারণ করে এটা প্রচার করে, যেটা আইনগতভাবে একটা অপরাধ। খানাখন্দে ভরা পাবনার ১৮ কিলোমিটার সড়কের মধ্যে ১২ কিলোমিটার। ঢাকার সাথে পাবনার যোগাযোগের গুরুত্বপূর্ণ এই আঞ্চলিক সড়ক সংস্কারে বরাদ্দ দেওয়া হয় প্রায় ১৬.৫ কোটি টাকা। কাজ শুরুর কিছুদিন পর থেকেই লাপাত্তা ঠিকাদার, বন্ধ সংস্কার কাজ। এতে ভোগান্তিতে পথচারী চালকেরা। পাবনা থেকে রাজিউর রহমান রুমির তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। প্রতিদিন ১০ থেকে ১২ হাজার যানবাহন চলাচল করে ভাঙাচোরা এই সড়কে, চলে যেন হেলে দুলে। কখনো সড়কের মাঝেই থেমে যায় নষ্ট হয়ে। কাজ শুরু হয়েছিল, সেই কাজ হঠাৎ করে বন্ধ হওয়ার কারণে কিন্তু এই অবস্থানটা মানে জনগণের দুর্ভোগ শুরু হয়েছে। জুলাই বিপ্লবের সময় কাজটা আসার পরে কিছুদিন চলে, সাময়িক কিছুদিন চলে, তারপর রাস্তাটা আবার বন্ধ হয়ে যায়। সেই ধুলোয় মানুষের অনেক শ্বাসকষ্ট হচ্ছে, ছাল ফালের বেদি হয়ে যাচ্ছে। আর গাড়ি ঘোড়া যে অবস্থা, মনে করেন যে মানে সময় সময় রাস্তার মধ্যে গাড়ি ঘোড়া ভেঙে পড়ে রয়েছে। পাবনার চাটমোহরের নতুন বাজারের জারদিস মোড় থেকে মান্নাননগর পর্যন্ত ১৮ কিলোমিটার সড়কের এই বেহাল দশা। সংস্কার কাজ শুরুর পর আশার আলো দেখা গেলেও এখন যেন অভিশাপে পরিণত সড়কটি। অতিরিক্ত নষ্ট হচ্ছে, গাড়ির ইঞ্জিন কুলাইতে পারতেছে না, লোড নিয়ে যাইতে পারি না আমরা। রাস্তা তো ভাঙেছে অনেক দিন ধরা। আপনার এরা কাজ একদিনে আসে, 7 দিন আসে না, এখন আবার আসেই না। এই রাস্তায় গাড়ি চালাইনি আমরা এই রাস্তা ভাঙার জন্য, আর অনেক দিন ধরে তো এই রাস্তা ভেঙে থুয়ে দিয়েছে। মাল কিনে নিয়ে যায়, মাল নষ্ট হয়ে যায়, মানে রাস্তায় ঝাঁকুনিতে নষ্ট হয়ে যায়। পাবনা সড়ক ও জনপথ বিভাগ বলছে ১৮ কিলোমিটার এই সড়কের মধ্যে ১২ কিলোমিটার সংস্কারের ব্যয় ধরা হয় ১৬,৪২,৬১,০০০ টাকা। ২০২৪ সালের ১১ জুন সিরাজগঞ্জের তুর্না এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেডকে কার্যাদেশ দেওয়া হয়। কাজের মেয়াদ শেষ হয় গত ১০ ফেব্রুয়ারি। গত বছরের জুলাই মাসে কাজ শুরুর কিছুদিন পর থেকেই লাপাত্তা ঠিকাদার। সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জানান, ঠিকাদারকে বারবার জানানোর পরও তিনি কাজ করছেন না। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে তার কাজের অগ্রগতি সম্পর্কে অবহিত করব এবং তার বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করার জন্য। ভোগান্তির কথা বিবেচনায় নিয়ে সড়কটি দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর। ফিরোজ হোসেন,
একুশে টেলিভিশন। এবার কেরানীগঞ্জে চালু হতে যাচ্ছে দেশের প্রথম ভিআইপি কেন্দ্রীয় কারাগার। কেরানীগঞ্জে বিশেষায়িত এই কারাগারে 270 বন্দীর ধারণ ক্ষমতা থাকবে। আর এই কারাগার চালু হলে বিশেষ বা ডিভিশন প্রাপ্ত বন্দীদের নিরাপত্তা নিয়ে ঝুঁকি পোহাতে হবে না। এসব হাই প্রোফাইল বন্দীদের নিয়মের মধ্যে রাখাও সহজ হবে বলে জানিয়েছে জেল কর্তৃপক্ষ। বাকিটা দেখুন দীপু শিকদারের রিপোর্টে। 5 আগস্টে আওয়ামী লীগ সরকার পতনের পর দেশ জুড়ে গ্রেফতারের সংখ্যা বাড়তে থাকে। হত্যাসহ বিভিন্ন মামলায় বিগত স্বৈরশাসকের মন্ত্রী, প্রতিমন্ত্রী, এমপি, আমলা, সেনাবাহিনী ও পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারা গ্রেফতার হয়ে বিভিন্ন কারাগারে আছেন। আবার তাদের কেউ কেউ কারাগারের ভেতরে বা চিকিৎসা নিতে যাওয়ার সময় হামলার শিকার হয়েছেন। আবার তারাও কেউ কেউ কারাগারে মানতে চান না নিয়ম। এমন পরিস্থিতি সামাল দিতে কারা কর্তৃপক্ষ নিয়েছে ভিন্ন এক উদ্যোগ। প্রথমবারের মতো কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের ভিতরেই চালু হতে যাচ্ছে বিশেষায়িত কেন্দ্রীয় কারাগার। এই কারাগারের ডিভিশন পাওয়া সহ মোট 270 জন বিশেষ বন্দীকে রাখা হবে। এর কাজও প্রায় শেষের দিকে বলে জানান আইজি প্রিজন্স। ঢাকা কেরানীগঞ্জে যে মহিলা কারাগারটা মহিলাদের জন্য প্রস্তুত করা হয়েছিল, তারপর এটা বিশেষ কেন্দ্রীয় কারাগার হিসেবে আমরা অনুমোদন পেয়েছি। এটা অলরেডি স্ট্রাকচার রেডি। সো ওই যে জায়গায় যেটা তৈরি আছে ওভাবেই তাদেরকে আমরা প্রাপ্যতা অনুসারে জায়গা পরিমাপ করে তাদেরকে আমরা রাখবো। সো চালু করতে পারছিলাম না জনবল সংকটের কারণে। আমরা নতুন জনবল নিয়োগ দিয়েছি, তারা পাইপলাইনে এসছে এবং ওই জন্য আমরা চালু করতে পারি। পাশাপাশি ভিআইপি কারাগারের কার্যক্রম শুরু হলে বিশেষ বন্দীদের নিরাপত্তা আর নজরদারি আরও সহজ হবে। বিভিন্ন কারাগারে ডিভিশন প্রাপ্ত এবং সেন্সিটিভ বন্দির সংখ্যা বেড়ে গেছে একটা বিষয়। দ্বিতীয় হচ্ছে তাদের বিভিন্ন ক্ষেত্রে তাদের নিরাপত্তা নিশ্চিত করতেও আমাদের কিছু কিছু ক্ষেত্রে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে। তাদের নিরাপত্তা হুমকিত বিষয় তাদেরকে আমরা একটু সেগ্রিগেট জায়গায় আলাদা একটা জায়গায় রাখতে চাই, যেখানে হলে হয়তো তাদের এই নিরাপত্তা ঝুঁকিটা আমরা কমিয়ে নিয়ে আসতে পারবো। এই কেন্দ্রীয় কারাগারের মধ্যে নারী বন্দীদের জন্য একটি আলাদা ভবন তৈরি হলেও সেটি এতদিন ব্যবহার করা হয়নি। ওই ভবনটিতেই ভিআইপি কারাগার হচ্ছে। তবে ভিআইপি কারাগারে আপাতত কোনো নারী বন্দী রাখা হবে না। এটা শুধু এই মুহূর্তে পুরুষও থাকবে। দীপু শিকদার, একুশে টেলিভিশন, ঢাকা। এরই সাথে শেষ করছি 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। এবার পাকিস্তানের জন্য আকাশ সীমা বন্ধ করল ভারত। দিল্লি ইসলামাবাদের সঙ্গে ওয়াশিংটনের ফোন আলাপ। এখনো গড়ে ওঠেনি জাতীয় মজুরি কাঠামো। ন্যূনতম মজুরির অবস্থাও তথ্যবৎ। এবং টিকে আছে টিপু মুনশির সাম্রাজ্য। ব্যবসা বাণিজ্য চালাচ্ছে ক্যাডার বাহিনী। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নাম্বারে আর ভিজিট করুন ekushe-tv.com ওয়েবসাইটে। ফেসবুকেও ভিজিট করতে পারেন www.facebook.com/ekushe24 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@ekushe-etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ বেলা 11টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।